পুলিশ ফাইল। আব্বা তুমি একবার আপুর কথাটা তো শোনো। না, শোনাশুনির কিছু নেই, আমি কথা দিয়ে দিয়েছি। তুমি এভাবে জানলে না, শুনলে না, কথা দিয়ে ফেললে। হ্যাঁ, দিয়ে ফেললাম। তার কারণ এই রিশতাটা মাসুদ চাচা এনেছে, আর শুনেছি ছেলেও খুব ভালো। ছেলে ভালো হলেই তো হলো না, তার বাড়ির লোকজন কেমন সেটাও তো দেখতে হবে নাকি? থামা, সব বড় বড় কথা। মাসুদ চাচার রিশতেদার ওরা, আর মাসুদ চাচা নিশ্চয়ই ওই মান্নাতের জন্য জেনে শুনে খারাপ রিশতাটা আনবে না। হ্যাঁ, আর তাছাড়া ওরা তো মান্নাতের সমস্ত কিছু দেখে শুনেই মান্নাতকে পছন্দ করেছে। আবার কি চাও? আর আপুর ইচ্ছে, তার কোনো দাম নেই আব্বু। কিসের ইচ্ছে? কিরে আব্বু, তুই এখনো চুপ করে থাকবি? তুই কিছু বলবি না? তুই আব্বুকে বল তুই কি চাস। আব্বু, আমি এত তাড়াতাড়ি নিকাহ করব না, আমি পড়তে চাই। তাই নাকি? তা আমু, তোমার ওই বছর বছর কলেজের টাকাটা কে জোগাবে? হ্যাঁ, মনে রেখো তোমার আব্বু একটা সামান্য দর্জি, কাঁড়ি কাঁড়ি টাকা তোমার পেছনে খরচ করবার মতো আমার নেই। আব্বু, তোমাকে সবটা দিতে হবে না, আমি টিউশন করব, দরকার হলে অন্য কাজ খুঁজে নেব। এই নিকাহ আমাকে করতে বলো না। চুপ! সব বড় বড় কথা, আরে একটা শব্দ উচ্চারণ করলে না একটি চড়ে তোমরা আমি দাঁত ফেলে দেবো। বেশরম কোথাকার। আব্বু তুমি আপুর রেজাল্টটা দেখলে কিন্তু এই কথাটা বলতে না। আব্বু তুমি দেখো আপু কত ভালো পড়েছে, এরপরে তুমি আপুর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। কাঁদিস না মা, আব্বুর কথা মেনে নে, দেখবি তোর শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো হবে, তোকে খুব ভালোবাসবে মা, খুব ভালোবাসবে। ফতিমা, এই না, এতে 20,000 আছে, আর 10,000 জোগাড় করতে পারলেই আলমারি আর ড্রেসিং টেবিলটা কিনে নেওয়া যেত, জানো তো? এ কি, এত টাকা আবার তোমায় কে দিল? ওই তো 10,000 মাসুদ চাচা দিল, আর 10,000 ওই আমি আমার বন্ধুর থেকে নিয়েছি আর কি। হ্যাঁ গো, গয়নাগাটি, বাইক, 2 লাখ টাকা, ওরা যা যা চেয়েছিল সবই তো তুমি দিয়েছো, তারপরেও আবার। ফতিমা, কোথায় আর সব দিতে পারলাম বলো? এখনো তো এই দুটো জিনিস কেনা বাকি রয়ে গেছে। তাছাড়া ওরা তো ভুল তো কিছু চায়নি। আচ্ছা, ওরা তো আমাদের অবস্থাটা সবটাই জানে, তারপরেও এত কিছু চাইলো? আহ, তুমি যে কি বলো না! আরে বাবা, আমার বেটির নিকাতে আমি আব্বু হয়ে এইটুকু জিনিস দেব না? আর তাছাড়া যা দিয়েছি এগুলো ওদের কাজেই লাগবে, বুঝেছো? আগে এতগুলো টাকা ধার, আজকে আবার 20,000 নিয়ে আসলে, শুধুমাত্র মেয়ের নিকা দিলেই তো সবকিছু শেষ হয়ে গেল না, এর পরেও তো খরচা আছে নাকি? ও সব আমি বুঝে নেব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আমি শুধু ভাবছি কি এরপর আমাদের কি করে চলবে। বাবা, তুমি এত কেন ভাবছো বলো তো? হ্যাঁ, আমি তোমাকে তো বললাম আমি ঠিক সামলে নেব। দরকার হলে আমি একটু বেশি বেশি করে নয় এখন থেকে কাজ করব। এতদিন 8টায় দোকান বন্ধ করতাম, এখন না হয় 10টায় দোকান বন্ধ করব। আর তাছাড়া আমাদের রসিদ তো রইলই। যাকে তুমি বরং আমার খাবারটা বাড়ো, আমি হাত পা ধুয়ে আসছি, দেরি করো না কিন্তু, কেমন? ধার দেনা করে হলেও ছেলের বাড়ির সব চাহিদা মিটিয়ে মেয়ের বিয়ে দেয় আফতাব।
স্বল্পভাষী মিষ্টি মেয়ে মান্নাতো হাওড়ার পেরো থানার বাসিন্দা রাজ্জাককে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখে এক নতুন জীবনের আশায়। শ্বশুরবাড়িতে এসে একটা ভরা সংসারও পায় মান্নাত। আরে কি করছো? ছাড়ো না, ছাড়ো। ছাড়বো না। এসো। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবে না কিন্তু। আচ্ছা বাবা, খুলবো না, হয়েছে? হ্যাঁ, এবার চোখটা খোল। কি কেমন লাগছে? বাবা, আমার বিবি তো দেখছি একদম পুরো শরম পেয়ে গেল। তা আমার বিবি যদি কথায় কথায় এত শরম পায়, তাহলে আমি কোথায় যাই? মানে আমারও তো কিছু একটা করতে হবে। কেন? কি করবে? কি করবো? দেখ, রেশমা, এক কাপ চা দাও তো। কই গেলে? এ কি, আমি তো রেশমাকে বললাম, তুমি আবার আসতে গেলে কেন? ভাবি রান্না সামলাচ্ছে ভাইজান, তাই আমি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো সবে দুদিন হলো শাদি করে এ বাড়িতে এলে, এর মধ্যে এত দায়িত্ব নিয়ে নিলে চলবে? সে তো নিতেই হবে ভাইজান, এখন তো এটা আমারও বাড়ি। তা ঠিক, তা ঠিক। আচ্ছা ভাইজান, আমি যাই, ভাবি ওদিকে একা রান্না সামলাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এটা কি ভাইজান? এতে একটা গল্পের বই আছে, ঝটপট পড়ে ফেলো। আমি যখন আবার বাড়ি আসবো, গল্পটা কিন্তু আমাকে শোনাবে। কিন্তু ভাইজান। আবার কিন্তু কিসের? তোমার ভাইজান হয়ে তোমায় একটা তোফা দিচ্ছি, তুমি নাও। দেখো মান্নাত, আমি জানি তুমি বই পড়তে কতটা ভালোবাসো। আমার পড়াশোনা বেশি হয়নি, কিন্তু তোমার তো হয়েছে। তাহলে বই পড়ার অভ্যেসটা ছাড়বে কেন? আরে কাঁদছো কেন? বইটা খুব ভালো, কিন্তু তুমি পড়ে দেখো। আসলে ভাইজান, শাদির পরেও যে কেউ আমায় বই তোফা দিতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো ভাবলাম আমার জীবন থেকে হয়তো পড়াশোনা চলেই গেল। ধুর বোকা মেয়ে, আর কাঁদে না। এবার যাও, গিয়ে সব কাজ ছেড়ে নাও। তবে হ্যাঁ, গল্পটা কিন্তু শোনাতে হবে, মনে থাকবে? এবারে কদিনের জন্য? কিচ্ছু বলতে পারছি না রেশমা। রাজ্জাককে শাদির জন্য এতদিন ছুটি নিয়ে নিলাম, এবার মনে হয় না 3-4 মাসের আগে আর আসতে পারবো। আচ্ছা আমি কি করব বলো তো? বেশি ছুটি নিলে তো মাইনে থেকে টাকা কেটে নেবে। ঠিক আছে, আগে খানিকটা টাকা জমিয়ে নিই, তারপর না হয়। তুমি থামো তো, 3 বছর ধরে সেই একই কথা শুনে যাচ্ছি, টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা। ঘর থেকে বেরোলে তো আমার কথা মনেই থাকে না, একটা ফোন অবধি করো না, আর আমি ফোন করলে সেটাও ধরো না। আরে আমার কি সারাক্ষণ হাতে ফোন নিয়ে বসে থাকার সময় থাকে? কত কাম কাজ থাকে তুমি জানো? আর যা করছি সব তো বাড়ি সবার জন্য করছি, তোমার জন্য করছি। আমার জন্য? আচ্ছা বলো তো, তুমি আমাকে একটা গয়না গড়িয়ে দিয়েছো? দেখো তোমার ভাইকে দেখো, ও নিজের বিবির জন্য কত গয়না গড়িয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার দিকে তাকাও। এবার যখন ফিরবো তোমার সব পছন্দের জিনিস আমি নিয়ে আসবো, খুশি? সত্যি? একদম, বললাম তো নিয়ে আসবো।
এই দাঁড়া ফোন আসছে। ভাইজান, হ্যাঁ ভাইজান, হ্যাঁ কালকে চলে আসছি। হ্যাঁ দেখবো। কি গো, কি হলো? আমার কাজটা বোধহয় আর থাকবে না। আজ মালিক অনেক কথা শুনিয়েছে। তুমি কিছু বলনি? কি বলতাম বলো তো? দোষটা তো আমারই। পরপর 3 দিন কাজে যেতে দেরি। আর তাছাড়া আজ অনেকগুলো চশমার ডেলিভারি ছিল, সব আমার জন্যই আটকে গেল। সে কি? হ্যাঁ, মালিক 3 দিনের টাকা কেটে নিয়েছে। আমার হাতেও কিছু নেই এখন, কি যে করি। আমি কি কিছু করব? মানে তোমায় যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি? এখন টাকা পয়সার দরকার, আর সেটা তো না, টাকা পয়সা দিয়ে হয়তো পারবো না, কিন্তু তোমার যাতে আর কাজে যেতে দেরি না হয় তার একটা ব্যবস্থা করতে পারি। মানে? না, বিকেলে রেশমা ভাবি এসেছিল, একটা গ্যাস সিলিন্ডারের কথা বলছিল। মানে রোজ তো তোমার এই রান্নার জন্যই দেরি হয়ে যায়, তাই আমরা যদি একটা গ্যাস সিলিন্ডার নিই। সেটাও এখন অনেক টাকা। আমি এখন কি করি? না না, তোমায় কিছু করতে হবে না, আমি আব্বুকে বলবো, আব্বু দিয়ে দেবে। আব্বু? হ্যাঁ, মানে আব্বু যদি এইটুকু হেল্প করে তাহলে খুব ভালো হয়। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চা নিয়ে আসি। গ্যাস সিলিন্ডার, আবার তার সাথে ওভেন? হ্যাঁ আব্বু, শুধু সিলিন্ডারে তো হবে না, ওভেন তো লাগবেই। সে তো অনেক টাকা। এদিকে ঈদের জন্য তোর আব্বু জামাই, বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে ফেলেছে, তাতেই তো সব টাকা পয়সা খরচা হয়ে গেছে রে। হ্যাঁ আব্বু, গ্যাস ওভেনটা সত্যিই খুব দরকার। তুই সত্যি করে বলতো, ওরাই তোকে এখানে পাঠিয়েছে তাই না? ওরা আমায় পাঠাবে কেন? আমি নিজে থেকেই এসেছি। তাহলে এমন কি হলো বলতো যে একটা গ্যাস ওভেনের জন্য তুই এখানে ছুটে এলি? এই তো তোর শাড়িতে বাইক, ড্রেসিং টেবিল সবই তো দেওয়া হচ্ছে, টাকা পয়সা। এখন আবার এই তোর এত কথা কিসের বলতো? হ্যাঁ, টাকার দরকার না থাকলে ও কি এমনি এমনি বলবে? আচ্ছা বলছি, এই গ্যাস ওভেন এখনই দিতে হবে? মানে 2 দিন পরে দিলে যদি? না না না, পরে টরে কিছু হবে না। শোন, তোর আব্বু এখনো বেঁচে আছে, তুই একদম চিন্তা করবি না, কোনো চিন্তা নেই। ব্যবস্থা কিছু না কিছু একটা ঠিকই হয়ে যাবে। মিয়া, তোমার শ্বশুর বাড়িতে দেখছি পুরো আলাদিনের জিনগো। যা চাইছো সেটাই হাজির হয়ে যাচ্ছে। যা বলেছো সাব্বির ভাই। শোনো না, ওর কাছে গিয়ে একটু কান্নাকাটি করলেই ওর মন গলে যায়, সে আমি বুঝে গেছি। সে আর বলতে, ভাইয়া সেদিন চাকরি যাওয়ার ভয়টা দেখিয়ে দিলা, ব্যাস গ্যাস সিলিন্ডারের সঙ্গে জামা কাপড় ফ্রি। এই আস্তে আস্তে, মান্নাত কিন্তু রান্নাঘরেই আছে, সব শুনতে পাবে। তা মিয়া, শাদি ফাদি তো করলে, এবার একটু নিজের ব্যবসার দিকে নজর দাও। আগে তো টাকা নেই টাকা নেই, হ্যাঁ এখন তো আর সে চিন্তা নেই। হ্যাঁ ভাইয়া, ও কিন্তু একদম তোকে ঠিক কথা বলেছে। তোর যদি টাকার দরকার থাকে তুই ভাবিকে বল। আবার টাকা? মানে এই তো এত কিছু দিল, ওদের অবস্থাটা তো আমরা সবাই। থামো তো, যত সব ওদের নাটক। আচ্ছা, যদি ওদের কাছে টাকা পয়সা নাই থাকবে, তাহলে আমরা যখন যা চাইছি তাহলে কি করে দিয়ে দিচ্ছে বলো তো? হ্যাঁ ভাইয়া, টাকা পয়সা কিন্তু ওদের ভালোই আছে। শোনো মিয়া, সেরকম হলে ওকে এখনই কিছু বলার দরকার নেই। আমি আগে সমস্ত খোঁজ খবর নিই, তারপর। ঠিক আছে, তাহলে তাই হবে। যাক, আমার কথা মনে পড়লো তাহলে। তোমাকে ভুলে কি করে থাকি বলো তো? তুমি তো আমার এইখানে থাকো।
থাক, আর ন্যাকামি করতে হয় না। এখন তো তোমার বিবি এসে গেছে, আমাকে কি আর এখন? ভালো কথা, মান্নাত কোথায়? ও যদি আমাদের দুজনকে এভাবে দেখে ফেলে তাহলে কিন্তু কেউ কিচ্ছুটি জানতে পারবে না। ও এখন ঘুমিয়ে কাঁদা। আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। এখন ঘরে শুধু তুমি আর আমি। বিবিকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। আগে তো এক রাতও আমাকে ছাড়া থাকতে পারতে না। আচ্ছা, আমার ভাবি জানার দেখছি খুব অভিমান হয়েছে। কি করব বলো? এতদিন ভাইয়া ছিল, নিফত আর সাব্বির ভাই ছিল। ঠিক আছে, আজ আমি তোমার সব অভিমান মিটিয়ে দেবো। শোনো না, আমি একটা জিনিস চাইবো, দেবে? কি যে বলো না, তোমার জন্য আমার জান হাজির। আর জিনিস বলো, কি চাই? দেখো না, এই ফোনটা একদম ভেঙে গেছে, কিচ্ছু হয় না, ছবিও তোলা যায় না। আমাকে একটা ফোন কিনে দাও না। ও, এই ব্যাপার। আমি নিশ্চয়ই তোমাকে একটা নতুন ফোন কিনে দেবো। টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? কাজ আছে। কিন্তু এত টাকা আমার আব্বু কোথা থেকে দেবে? যেখান থেকে বাইক, আলমারি, গ্যাস ওভেন দিয়েছে ঠিক সেখান থেকে দেবে। তুমি তো আমার আব্বুর অবস্থাটা জানো, তারপরেও বলছো? হ্যাঁ বলছি, কারণ টাকাটা আমার লাগবে। আব্বু তো দিয়েছে, বলো, শাদিতে দিয়েছে, এমনকি শাদির পরেও দিয়েছে। তুমি যখন যা বলেছো তাই দিয়েছে। আরে বাবা, সেই জন্যই তো বলছি, তোমার আব্বু যখন এতগুলো জিনিস দিতে পেরেছে তখন এটাও পারবে না। বিশ্বাস করো, আমার আব্বুর কাছে এত টাকা নেই গো। এতদিন যা দিয়েছে ঠিক কারো না কারো কাছ থেকে ধার করেই দিয়েছে। দেখো, তোমার আব্বু টাকাটা ধার করবে না চুরি করবে সেটা আমার জানার দরকার। জামাই হিসাবে আমার যা যা দরকার সেটা ওনাকে দিতেই হবে। না, আব্বু দেবে না। আমার আব্বুর কাছে টাকা নেই, আর থাকলেও দেবে না। শুনে রাখ, কালকের মধ্যে আমার হাতে যেন 50,000 টাকা চলে আসে। আর যদি সেটা রাত দিতে না পারো তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ হচ্ছে, বলে রাখো। এতগুলো টাকা তুমি দিয়ে দিলে আব্বু? মেয়েটার মুখের দিকে তুমি তাকিয়ে দেখেছো একবারও? টাকার জন্য ওরা ওর গায়ে পর্যন্ত হাত তুলেছে। দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আর ওর গায়ে হাত তুলেছে এই কথা মান্নাত নিজের মুখে স্বীকার করেছে নাকি? আপু কোনোদিনও নিজের মুখে এসব কথা বলবে না আব্বু। কেন? তুমি তো তোমার মেয়েকে জানো। তুমি ওর গালটা দেখেছিলে একবারও? পুরো লাল হয়েছিল ব্যথায়, মেয়েটা কথা পর্যন্ত ঠিক করে বলতে পারছিল না। তুমি না সেদিন বলেছিলে আব্বু খুব ভালো ছেলে, খুব ভালো রিস্তা। এখন কি বলবে? এমনকি তুমি আপুর রেজাল্টটা পর্যন্ত ভালো করে দেখোনি, সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে। শোনো আব্বু, আমার আপুর জীবনটা কিন্তু তুমি নিজে হাতে নষ্ট করে দিয়েছো। আর যদি আমার আপুর কিছু হয়ে যায় না, তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, শুধু তুমি। মনে রেখো। মান্নাত, এটা কি অবস্থা করেছিস তোর মান্নাত?
কি রে? শরীরটা খুব খারাপ আপু। সে তো দেখতেই পাচ্ছি। তো শ্বশুর বাড়ির লোকগুলোই বা কিরকম? এই অবস্থায় এত রোদে তোকে ওরা বাজারে পাঠিয়ে দিল? না না আপু, ওরা আমায় মানা করেছিল। আমি নিজেই আসলে বাজারে একটা কাজ ছিল তো। মান্নাত, আমি না তোকে সেই ছোটবেলা থেকে দেখছি, মিথ্যে কথাটা না তুই একেবারেই বলতে পারিস না রে। না আপু, আসলে থাম, আমারও কিন্তু ওই একই পাড়ায় শাদী হয়েছে। তোর ঘরে কি হয় না হয় কিছুটা হলেও আমার কানে আসে, বুঝেছিস? আগে ভাবতাম সব কথা বোধহয় সত্যি নয়, কিন্তু কিন্তু এখন তো দেখছি আমি ভালো নেই আপু। সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা কি হয়েছে আমাকে বল তো। কাঁদিস না, কাঁদিস না, খুলে বল, সবটা খুলে বল, কিচ্ছু লুকোস না। কি হয়েছে ওর কি হয়েছে সেটা তো তোমাদেরই ভালো জানার কথা, তাই না? মানে আপু থাক না, আমি তো এখন বাড়ি চলেই এসেছি। তুই থাম। আচ্ছা তোমাদের কি মায়া দয়া বলে কিছু নেই? এত রোদে এই অবস্থায় মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিলে। জানো তোর শরীরটা খারাপ। শরীর খারাপ? কই, কিছু বলেনি তো। আশ্চর্য, বলেনি বলে কি তোমরা চোখেও দেখতে পাও না? আরে ওর এখন একটু আরামের প্রয়োজন। হ্যাঁ তাই তো, আরামই তো করবে। বাপের ঘর থেকে তো 10-20টা চাকর বাকর এনেছে না। আহ, কি হচ্ছেটা কি? দেখছো তো মেয়েটার শরীরটা খারাপ। তুমি থামো, থাকো তো বাইরে, দুদিনের জন্য বাড়িতে আসো। এই সংসারের জোয়াল আমাকেই টানতে হয়। আর তুমি, তোমার নিজের সংসার নেই, অন্যের সংসারে নাক গলাচ্ছ কেন? দেখো তুমি কিন্তু। আপু আমি এখন ঠিক আছি, তুমি বাড়ি চলে যাও। ন্যাকামি হচ্ছে, বাজারে যাওয়ার নাম করে বাইরের লোকদের কান ভাঙানো হচ্ছে। রেশমা চুপ করো। দেখো আমরা সত্যি জানতাম না ওর এতটা শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ও বিশ্রাম করবে। শোনো মিয়া, বলো। সব খবর নেওয়া হয়ে গেছে। ওই বড় রাস্তার পাশে একটা ঘর বিক্রি আছে, হেব্বি সস্তা। সস্তা? তা কত? মাত্র 2 লাখ। 2 লাখ? ওরে সেও তো অনেক। মিয়া এত চিন্তা করছো কেন? 1 লাখ আমি দেবো, আর 1 লাখ তুমি জোগাড় করো। তাড়াতাড়ি দুজনে মিলে ব্যবসাটা শুরু করি। এখন তো তুমি জানোই কিভাবে টাকা বের করতে হয়। এই, কি করছো? শোনো, কাল তুমি তোমার আব্বুর কাছে চলে যাও, কি 1 লাখ টাকা নিয়ে চলে এসো। কেন? নিজের দোকান খুলবো, টাকাটা লাগবে। তুমি দোকান খুলবে, তার টাকা তুমি জোগাড় করে নাও। আমার আব্বু কেন টাকা দেবে তোমাকে? এই বড় বড় কথা বলো না, যা বলছি তাই করো। পারবো না। কি বললে? বললাম তো পারবো না। কি বললি? তুই এক্ষুনি আমার সাথে তোর বাপের বাড়িতে চল, তোর আব্বুকে সব কথা খুলে বলবি। চল। না সালমা আপু, আমি পারবো না। কেন পারবি না? আমার জন্য আগেই আব্বুর অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ধার দেনা হয়ে গেছে, আর এখন আমি আব্বুকে সবটা কোন মুখে বলবো বলো? বাহ, তার মানে তুই শুধু পড়ে পড়ে মার খাবি, তাই তো? আমি কি করব বলো, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর ও বাড়িতে ফিরে গেলেও আব্বু আম্মির খুব বদনামি হবে। দেখ মান্নাত, কিসে কি হবে আমি জানি না, শুধু এটুকু জানি তুই যদি এখন মুখ না খুলিস তাহলে কিন্তু তুই আর বাঁচবি না। আচ্ছা আচ্ছা, তুই কিছু করতে না পারিস আমাকে বল, আমি যদি কিছু করতে পারি।
এতে আম্মুর ফোন নাম্বার আছে। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি চাচিকে ফোন করছি। না না আপু, এখন ফোন করতে হবে না। যদি দেখো কোনোদিন আমার কোনো কিছু হয়ে গেছে বা আমার বড় বিপদ, তখন আম্মুকে একটা খবর দিও। মানে তুই নিজেই কেন বলছিস না? না, ওরা যদি জানতে পারে আমি আম্মু আব্বুকে সবটা জানিয়ে দিয়েছি, ওরা আমার কি করবে তার ঠিক নেই। আর আব্বু সবটা জেনে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। কি সব বলছিস মান্নাত? আরে মানুষটা তো তোর নিজের আব্বু নাকি? আপু, তুমি আব্বুকে চেনো না। কি বলি বলতো তোকে? তোমাকে কিছু বলতে হবে না আপু, তুমি শুধু আমার এইটুকু উপকার করো, তাহলেই হবে। আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা আপু, আমি ওদেরকে মিথ্যে কথা বলে এসেছি, আমি এখন আসি, আমি যাই। কি খুশি তো? খুশি মানে খুব খুশি। খুশি? তাহলে আমার তোফা? তোফা? অনেকদিন ধরে সহ্য করেছি, কিন্তু আর না। এই কি করবি তুই? হ্যাঁ, সবাইকে সবটা বলে দেবো, সবাই জানুক তোমার এই আসল চেহারাটা। তাই নাকি? এত বড় হিম্মত তো, সবাইকে সবটা বলে দিবি? হ্যাঁ, এত বড় হিম্মত? হিম্মতে তো কিছুই রাখোনি। তার লজ্জা করে না নিজের বিবিকে লুকিয়ে নিজেরই ভাবির সাথে? খুব মুখ বেড়েছে না তো? খুব মুখ বেড়েছে। দাঁড়া। একদম না, মেরে মেরে হাতটা খুব লম্বা হয়ে গেছে তাই না? আর একবার গায়ে হাত তুললে আমি কিন্তু পুলিশের কাছে যাবো। মাথা খারাপ হয়ে গেছে? বিশ্বাস করো ভাইজান, একটা কথাও মিথ্যে নয়। ওরা সেদিন একসাথে এক বিছানা। থামো! তুমি কি ভেবেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা নয় তাই বলে যাবে আর আমি শুনবো? কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন? এই ও ও কি বলছে এটা? আমি না থাকলে তুমি আর ভাই নাকি? ও পাগল হয়ে গেছে, কদিন ধরে এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলছে। তাহলে আমাকে জানাওনি কেন? তুমি তো বাইরে বাইরে থাকো, এসব শুনলে টেনশন করবে, তাই। আর রাজ্জাক ও জানে এসব? সবই জানে, ও তো ওকে তাড়িয়ে দিতেই চেয়েছিল। আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে ব্যাপারটা থামিয়েছি। ব্যাস ভাবি, আর কত মিথ্যে কথা বলবে? কি বললি তুই? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি বোন ভেবেছিলাম, তার এই দাম দিলে? ছি! চল ছাড়ো, যাচ্ছি, চল ছাড়ো। সবাইকে বলে দিবি? কি ভেবেছিস সবাইকে বলে দিবি? হ্যাঁ, সবাইকে বলে দিবি? কাঁদিস না মা, আব্বুর কথা মেনে নে। দেখবি তোর শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো হবে। কালকের মধ্যে আমার হাতে যেন 50,000 টাকা চলে আসে। আর যদি সেটা রাত দিতে না পারো, তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এই নে, খেয়ে নে। ধর খেয়ে নে, কথা কানা যাচ্ছে না, খেয়ে নে। আমি খাবো না। খাবি না? বললাম তো আমি খাবো না। আমার ফোনটা আমাকে দিয়ে দাও না, ফোনটা দিয়ে দাও না আমাকে। তুই কাকে ফোন করছিলি? আমাকে তুই কাকে ফোন করছিলি? আমাকে ফোনটা দিয়ে দাও। ঘরের কথা বাইরের লোককে জানানো? হ্যাঁ, এত বড় সাহস তোর? হ্যাঁ, এত মার্কাস তবু তুই শুধরাস না? হ্যাঁ,
তোমাদের ভাইজানকে কত বুঝিয়ে সুঝিয়ে আমি কাজে পাঠিয়েছি। উফ, ওকে বোঝানোটা কি কষ্টকর। কিন্তু এই রকম ভাবে চলতে থাকলে ওকে তো আমরা এইভাবে মুখ বন্ধ করে ঘরে রাখতে পারবো না। কেন? ভাবি তো ওকে ঘরের দরজা বন্ধ করে আটকে রেখেছে। তাছাড়া আর কি করব? আজকে তোমার ভাইয়াকে বলেছে, কাল পাড়ার লোককে বলবে। আর ওই যে সালমার তো আবার এই মেয়ের প্রতি দরদ উদলে উদলে উঠছে। না না, ওকে ঘরে বেশি দিন আটকে রাখা যাবে না। ওর আব্বু আমি যদি একবার ওকে ফোনে না পায়, সোজা এখানে এসে উঠবে। সে কিন্তু আরো বিপদ। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। হ্যাঁ ভাইয়া, এবারে এমন একটা কিছু করতে হবে যাতে ও কাউকে বলার কোনো সুযোগই না পায়। হ্যালো, ফাতিমা চাচি আছে? না, আসলে আম্মুর ফোনটা তো আমার কাছে আছে, আপনি বলুন। ও রশিদ, আমি সালমা আপু বলছি। ও শোনো না, তুমি এক্ষুনি একবার মান্নাতের কাছে চলে এসো। আমার মনে হয় ওর শরীরটা খুব খারাপ। শরীর খারাপ? তুমি কি করে জানলে? ওদের বাড়ির সামনে খুব ভিড়, আমি গেছিলাম। ভেতরে অবশ্য ঢুকতে পারিনি, কিন্তু আমি ওখানেই শুনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। মান্নাত, আমি চেয়ে দেখছি খাটের উপরে শোয়ানো আছে, চাপা দেওয়া। পুরো পাটা খালি একটু একটু দেখা যাচ্ছে, মুখ ফুক সব চাপা দেওয়া আছে। কি হয়েছে মান্নাতের? এত শরীর খারাপ তোর ছিল না? আচ্ছা চলুন একবার আমরা ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চল। আরে না না, ভিতরে যাওয়ার কি দরকার? ওখানে সবাই আছে না। তাতে কি, আমার বেটি আমি তাকে দেখতে পাবো না? এ আচ্ছা জ্বালা তো। আরে না না, সেটা বলছি না। ভিতরে তো সবাই গিয়ে যদি ভিড় বাড়াই, তাহলে তো ওর আরো কষ্ট হবে না? মিথ্যে বলছে, কথা বলছে না কেন? ওর শরীর খারাপ, ও ঘুমাচ্ছে, এরকম করবেন না। আমার আম্মুকে আপনারা কেন আটকাচ্ছেন? আর আমার আপুর যে এত শরীর খারাপ, সেটা তো আপনারা আমাদের আগে বলেননি। মানে একটু বোঝার চেষ্টা করুন, ওরকম শরীর খারাপ, এরকম করবেন না। চলো তো আম্মু, চলো। আম্মু, আম্মু তোমার লাগেনি তো আম্মু? কথা বলছে না, কথা বলছে। কি বলছো তুমি? চাচা, আমি সত্যি কথা বলছি। চাচা, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও, এরা এভাবে মানবে না। আর আমি পাড়ার লোকেদের বলে এসেছি, ওরা সবাই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি এক্ষুনি পুলিশে খবর দেবো। আমি আরে পুলিশে যাওয়ার কি দরকার? আপনি এখানে বসুন। আরে ভাইজান, এনাকে বসাও। আপনি বসুন, এখানে বসুন বসুন। আমি দেখছি। দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, এরকম আমি জানতে পারিনি। তুমি বলছো? আগে শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। শোনো শোনো, আরে এখানে হাওয়া কিন্তু খুব গরম। না না, আরে ওরা পুলিশের ভয় দেখাচ্ছে, তুমি পালাও। হ্যাঁ হ্যাঁ, রাখলাম রাখলাম। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে ওর ওর নিজের সাথে সম্পর্ক ছিল, ওই হিসেবে এমন কিছু দেখে নিয়েছিল যে হয়তো প্রতিবাদ করেছে, ওর জন্য ওকে মেরেছে। মান্নাত পড়াশুনো করে তার নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্ত তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। হয়তো তার ভাগ্য অন্যরকম হতেই পারত যদি সে একটু সাহস করে তার বাবা মাকে সব কথা খুলে বলতো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।